জেনারেল কাট অফ 145। এটা কি কোনো মক টেস্টের নম্বর? না ভাই, এটা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস 2023 এর কাট অফ। এবং নিঃসন্দেহে বলা যায় এটা 72.5% ন্যূনতম নম্বর, যেটা কাট অফ বলে আমরা চিনছি বা জানছি। অর্থাৎ এইটুকু নম্বর না পেলে মেন্সের জন্য তুমি কোয়ালিফাই করবে না, অন্তত পিএসসি 2023 এর মিসলেনিয়াস প্রিলিমস অনুসারে সেটাই বলছে। তাহলে এই বিষয়টা যে 72.5% নম্বর একটা স্নাতক স্তরের পরীক্ষাতে, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? একে রাজ্যে নিয়মিত কোনো নিয়োগ নেই, যে কটাও বা হচ্ছে তার এত দীর্ঘসূত্রিতা, এবং তারপর ওই হিমালয়ের মতো ন্যূনতম নম্বর সাধারণ চাকরি প্রার্থীদের মনটা পুরোপুরি ভেঙে দিয়ে যাচ্ছে। এবং সম্ভবত পরীক্ষা নির্বিশেষে মিসলেনিয়াস সহ স্নাতক স্তরের নিয়োগ পরীক্ষায় রাজ্য পিএসসির ইতিহাসে সর্বকালীন সর্বোচ্চ কাট অফ ছুঁয়েছে এবারের রেজাল্ট, যেটা 72.50%। এতটা নম্বর নিয়ে প্রিলিমস পেরোনো, এবং সেই সংখ্যাটাও কত, যেটা রেজাল্টে দেখা যাচ্ছে 10,229 জন প্রার্থী পাশ করেছে। হ্যাঁ, এর মধ্যে অবশ্যই কাস্ট এবং ক্যাটাগরি অনুসারে অনেক আছে যারা কিছুটা কম নম্বরেও সিলেক্টেড হয়েছে, কিন্তু ওভারঅল নম্বর তোলার প্রবণতাটা কিন্তু অনেক বেশি। এবং এই পরিস্থিতিতে যাদের মন ভেঙে গেছে গতকাল, যারা 144 নম্বর পেয়েও জেনারেল কাট অফে স্থান করে নিতে পারেনি মেন্সের জন্য, তারাও কিন্তু কম কিছু নয়, তারাও কিন্তু 72% নম্বর তুলেছে, যেটা কিন্তু মোটেও কোনো কম নম্বর নয়। এখন প্রশ্নটা হলো, এই একটা চাকরির পরীক্ষায় এত নম্বর পেয়ে যারা পাশ করছে তাদের কথাটা না হয় এই মুহূর্তে আলোচনা করছি না, আমাদের আজকে মূল বিষয়টা থাকবে যারা পেরোতে পারলো না এতটা কাছাকাছি পৌঁছেও, বা সব থেকে বড় ব্যাপার হলো এতটা নম্বর তুলে তাদের জন্য কি করা যায়, তারা কি ভাবছে, তাদের কি এরপরে পড়াশোনা বন্ধ করে অন্য কিছু চিন্তা করা দরকার? না, কারণ আমরা আজকে মূলত আলোচনা করব বা ফোকাসটা আমাদের থাকবে তাদের জন্য যারা এতটা পৌঁছেছে বা এর মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে আটকে গেছে, এবং তারা মনে করছে তাদের সব শেষ, তাদের দিয়ে আর হবে না, ইত্যাদি ইত্যাদি। দেখো, আমরা যদি এই সমস্ত আবেগকে সরিয়ে রেখে বাস্তবতাকে সামনে রেখে কিছু জিনিস মন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কয়েকটা জিনিস কিন্তু আমরা শিখতে পারবো এর থেকে। এবং আজকের এই ভিডিওতে সহপাঠী তোমাদের সঙ্গে ডিসকাস করবে, আলোচনা করবে এবং বোঝার চেষ্টা করবে যে কোন জিনিসগুলো আমাদের এই হাইয়েস্ট কাট অফ বলা চলে থেকে আমরা শিখতে পারি নিজেদের ভবিষ্যতের পরিকল্পনার জন্য, বা আমাদের যে কৌশল হবে পরীক্ষাগুলোকে সম্মুখীন হবার, সেখানে আমরা কি করতে পারি তার একটা ধারণা তোমরা এখান থেকে পাবে। প্রথমত, যদি এই বিষয়টাকে তোমরা একটু দেখো যে কেন এত কাট অফ উঠছে বা কিছু, তাহলে তোমরা দেখতে পাবে চারটে বিষয় তোমার সামনে আসবে। প্রথমত, এক হলো এত কাট অফ কেন উঠছে, সম্ভাবনা এরকম যে হয়তো পিএসসি প্রশ্ন করতেই জানে না, ফলে যারা নম্বর তুলছে তারা সহজেই নম্বর তুলে ফেলছে, সহজ প্রশ্ন দিচ্ছে, ফলে কাট অফ বেড়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। এবং এর সঙ্গে মানে সংযোজনপূর্ণ বা সংশ্লিষ্ট আরেকটা সম্ভাবনা আছে যে ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা করছে, আগের থেকে একদম পুরো রেকর্ড লেভেলের একটা পড়াশোনা করছে, ফলে তারা ওই পড়াশোনাতে পিএসসি যা প্রশ্ন করছে অনেক নম্বর তুলছে, এটা একটা সম্ভাবনা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এই যে 10,229 জন ছেলে মেয়ে পাশ করেছে, তারাই মূলত এই মুহূর্তে রাজ্যের পড়াশোনার মূল প্রতিযোগী, যাদের বেশিরভাগই বেশ কিছু বছর ধরে নিয়মিত লেগে আছে, অথবা বিভিন্ন পরীক্ষায় মেন স্তরের রিপিটার। তৃতীয় যে সম্ভাবনাটা উঠে আসছে, যে ডাব্লিউবিসিএস প্রিলিমসে একবার 130 যাবার পরে কাট অফ গিয়েছিল 130, সবাই ভেবেছিল এরপরে কাট অফ 135, 140 ইত্যাদি যাবে। সেটাই পরের বছর
হঠাৎ করে কমে গিয়ে 101-এ নেমে এসেছিল। অর্থাৎ এই যে প্রায় 29 নম্বর কমে যাওয়া, তাই সর্বোচ্চ নম্বর এটা কিন্তু একটা সর্বোচ্চ প্রবণতা মাত্র, যেটা এবছর হয়েছে, যেটা 130-এর কাট অফ যাওয়া WBCS এর বছরেও হয়েছিল, 145-এর কাট অফ যাওয়া মিসলেনিয়াস এর ইয়ারেও হয়েছে এবছর। কিন্তু এটা একটা সর্বোচ্চ নম্বরের একটা সর্বোচ্চ প্রবণতা মাত্র, যা বছর, পরিস্থিতি, প্রশ্নের মান, আবেদনকারীর সংখ্যা ইত্যাদি অনুসারে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি আমি প্রথম পয়েন্টটার কথা মনে করি যে 130 যে বছর কাট অফ গেছিল এবং তারপরে 101 নেমে যাচ্ছে পরের বছর, এই 29 নম্বর হঠাৎ করে কমে গেল, তার মানে প্রথম পয়েন্টে যে আলোচনা করেছিলাম বোধহয় পিএসসি প্রশ্ন করতে জানে না, সেটাও যেমন ঠিক নয়, আবার ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা করছে এটাও পুরোপুরি ঠিক নয়। তাহলে তো তারা 135-40 নম্বর পেত, পায়নি তো। অর্থাৎ এই ক্ষেত্রে বিষয়টা হলো যে প্রশ্নের মান, আবেদনকারীর সংখ্যা এবং যে বছর যতজন পরীক্ষা দিচ্ছে সেই আবেদনকারীর সংখ্যা এবং পরিস্থিতিটা, বছরের যে সার্বিক পরিস্থিতিটা আছে, এটার উপরে কিন্তু অনেকটা কিছু নির্ভর করছে। না হলে সর্বোচ্চ মানের যে প্রবণতা WBCS এর ক্ষেত্রে আমরা একটা সময় দেখেছিলাম 130-এর উপরে চলে যাচ্ছিল, সেটা সেরকমই প্রবণতা বজায় থাকতো এবং আমাদের নম্বর প্রায় 150-এর কাছাকাছি প্রিলিমসে ছোঁয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। আমরা দেখেছি নম্বর কমে 101-এ পৌঁছে গেছে। অর্থাৎ 145 বলে তোমাদের যেটা এখন মনে হচ্ছে স্বাভাবিক, সেটা হয়তো 150 যাবে, অনেকে হতাশ হচ্ছ, সেটা কিন্তু এই সময়ের বাস্তবতা মাত্র, তোমার চিরন্তন সত্য নয়, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বদলাবে। এবং 4 নম্বর যে বিষয়টা, খুব মন দিয়ে শুনবে, দেখো যারা আহত হয়েছো, যারা অনেকটা একদম কাছে গিয়ে ফিরে এসছো না, আজকে আমার এই কথাগুলোতে তোমাদের খুব একটা যুক্তি খুঁজে পাবে না, কারণ সত্যি যারা পরিশ্রম করে, যারা শ্যাটার্ড হয় মন থেকে, যুক্তি তাদের কাজ দেন, একটা মনে আবেগ ভীষণ রকম ভাবে সেই সময় প্রবাহমান থাকে, ফলে যুক্তির থেকে বড় বেশি এই আবেগটাই কাজ করে। কিন্তু এটার একটা বৃহত্তর বাস্তবতা আছে, যখন কোনো সময় ঠান্ডা মাথায় বসে চিন্তা করবে তখন বুঝতে পারবে যে এই 4 নম্বর পয়েন্টে যেটা বলছি, এই যে 10,229 জন সফল হয়েছে না, এদেরও অনেকেই কিন্তু এই দুর্নীতির রাজ্যে ব্যর্থতার সম্মুখীন হয়েছে, হতাশারও সম্মুখীন হয়েছে, তাদের ছেড়ে দেবার ইচ্ছে কখনো না কখনো এসেছিল মনে, কিন্তু এন্ড অফ দ্য ডে এরা কিন্তু কেউ ছাড়েনি, এরা টিকে থেকেছে, পরিস্থিতির চেয়ে তারা নিজেদের আপগ্রেড করাতে বেশি মনোনিবেশ করেছে, তাই কিন্তু তারা পেরেছে। তো এই 4টে সাধারণ পয়েন্ট, সাধারণ শিক্ষা যেটা আমরা এই বিশাল কাট অফ থেকে পেতে পারি, সেটা হলো এটা। এরপর আমরা কয়েকটা অন্য বিষয় আলোচনা করব, যেটা তোমাদের আলোচনার জন্য আমরা আজকের ভিডিওটা করছি, যেখানে মূলত তোমরা যারা শ্যাটার্ড হয়ে পড়েছো, আহত হয়ে পড়েছো, মন থেকে ভীষণ রকম ভেঙে পড়েছো, বিশ্বাস করতে পারছো না যে এতটা কাছে গিয়েও কিভাবে ফিরে আসতে হয় তোমাদের, বিশেষ করে তাদের কথা আমি ভাবছি যারা 65%-এর উপর নম্বর পেয়েছো, 130-এর উপর নম্বর পেয়েছো, 130 থেকে 144 পর্যন্ত নম্বর পেয়েছো যারা, তারাও কিন্তু পায়নি অনেকে, জেনারেল ক্যাটাগরি ছেলে মেয়েরা। তাদের এই মুহূর্তে কি করণীয়? প্রথম কথা যেটা, এখন কিছু করো না, কারণ এখনই যদি এটা নিয়ে বেশি করে বিচার বিশ্লেষণ শুনতে যাও বা সেগুলোকে অ্যাপ্লাই করতে যাও, তোমার মাথা কাজ করবে না, এবং বাস্তবতা সেটা, বাস্তব দাবি সেটা নয়। তো আজকে আমরা কয়েকটা পয়েন্টের উপর একটু আলোচনা করব, যাতে করে তোমার ক্ষেত্রে একটু সুবিধাজনক হয় পরবর্তী যে প্ল্যান অফ অ্যাকশনটা আছে সেটাকে এক্সিকিউট করার জন্য। প্রথমত দেখো, এই যে কাট অফের বাস্তবতাটা, এটা ভয়, সংশয়, মন খারাপ ইত্যাদি থেকে অ্যাকসেপ্ট করতে শুরু করো আগে। যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে যা হওয়ার হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা আমরা পরিবর্তন করতে পারবো না, ফলে এই চেঞ্জ যে করতে পারবো না, ফলে আর ভয় পাওয়ার নেই, সংশয় রাখার নেই। সব থেকে বড় ব্যাপার হলো এটাকে মেনে নাও। তুমি এর সঙ্গে লড়ে আর অতীতকে পরিবর্তন করতে পারবে না। এটা মেনে নিতে হবে যে চাকরির প্রতিযোগিতা কঠিন হচ্ছে, এটা মানতেই হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এক তো দীর্ঘকালীন সময় চাকরি হয় না, পরীক্ষা হলে রেজাল্ট বেরোতে প্রচুর দেরি হয়, রেজাল্ট বেরোলে পরে মেন্স হতে দেরি হয়, মেন্স হওয়ার পরে ইন্টারভিউ হতে দেরি হয়, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হতে দেরি হয়, জয়েনিং করতে আরো দেরি হয়, ফলে এটা একটা বিশাল দীর্ঘসূত্রিতা। তোমরা যারা টিকে আছো তাদের কুর্নি সেই ধৈর্যটার জন্য। কিন্তু এটাও সত্যি,
তোমাকে এই প্রসেসটার ভেতর দিয়ে যেতে হবে। তুমি অন্যথা যতই ছটপট করো কিছু করার নেই। যারা আজকে পেরে গেছে তারাও কিন্তু এই প্রসেসটার ভেতর দিয়ে গেছে। সুতরাং সংখ্যাটা বড়, কিন্তু এটা আসলে কতজনকে ছেঁকে তুলছে সেটাও বুঝতে হবে। তোমাকে সেই ছাঁকনির মধ্যে আটকে যেতে হবে যে আমাকে এই ছেঁকে তুলছে যখন, আমি বাইরে বেরিয়ে যাব না, আমি ছাঁকনির মধ্যে আটকাবো। এবং সেই সেরাদের দলে থাকতে হবে তোমাকে, যারা আলটিমেটলি পাচ্ছে। এখান থেকেই আসে দ্বিতীয় পয়েন্টটা, যে কাট অফের বেশি মানে, কাট অফ যত বেশি যাচ্ছে তার মানে প্রস্তুতির লেভেল আরো উপরে তুলতে হবে। এখন বিষয়টা হলো যে দেখো, যারা খুব বাস্তবিক স্তরে 70% উপরে যারা নম্বর তুলছে, তাদের আর কি আপগ্রেডেশন থাকতে পারে, তারা আর কি আপগ্রেড করতে পারে, এইখানটা কৌশলে বুঝে নেওয়াটা জরুরি। ঠান্ডা মাথায় শুনবে। সাধারণত আমি এক্সপেক্ট করব তোমরা ভিডিওটাকে খুব মানে অ্যাজিটেটেড মাইন্ডে শুনবে না। ঠান্ডা মাথায় যখন তোমাদের সমস্ত বোধ বুদ্ধিগুলো ঠিকঠাক কাজ করবে, মন শান্ত হবে, তখন তুমি এই ভিডিওটা শুনবে, সেটা অ্যাপ্লাই করবে, বা পরে হয়তো আরেকবার শুনে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। কারণ এখন যদি অ্যাজিটেটেড মাইন্ডে থাকো তুমি সেটাকে এক্সিকিউট করতে পারবে না। তো এখানে দেখো যে কৌশলটার কথা আমি বলছি, সেটা হলো যারা পেরে গেছে তারা তো কোনো না কোনো ভাবে একটা জায়গাতে ছিল যেখান থেকে তারা সেই জায়গাতে পেরে গেছে। খেয়াল করে দেখো, কাট অফ শব্দটার অর্থ হলো কিন্তু ন্যূনতম নম্বর, মানে যতটুকু নম্বর না পেলে তুমি পরবর্তী স্তরের পরীক্ষাটাতে যেতে পারবে না। সেই নম্বরটা যদি 72.50 হয়, মানে 145 নম্বর হয়, তাহলে আহ এই ক্ষেত্রে তোমাকে যেটা বুঝতে হবে যে তাদেরও উপরে অনেকে আছে। মানে 145টা ন্যূনতম নম্বর, এরপরে 155 আছে, 165 আছে, অনেকে 170-75 হয়তো বসে আছে। তুমি কোথায় আছো? তোমার কাট অফ কিছু একটা হয়েছে, হয়তো তুমি 135-এ আটকে গেছো, 138-এ, 140-এ, 42-এ, 44-এ আটকে গেছো। তুমি কোথায় এসে আটকেছো? তুমি যেখানে এসেই আটকেছো, পরের বার থেকে যে কোনো পরীক্ষা দাও না কেন, কাট অফটা ভুলো, সার্বিক প্রস্তুতির জন্য যাও, একটা হোলসাম প্রিপারেশনের জন্য ঝাঁপাও, এবং সেখানে নিজেকে কাট অফের প্যারামিটারেই রেখো না। সেখানে অন্তত তোমার হাইয়েস্ট লেভেলটা, তোমার জানো হাইয়েস্ট নম্বরটা স্কোর করার তোমার টার্গেট থাকে, এবং সেটা তুমি তখনই করতে পারবে যখন তুমি বারবার রিভিশন দেবে। তোমার যেটা হচ্ছে, তোমার প্রস্তুতির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবে, তুমি পড়ছো বেশি, অভ্যাস করছো কম, তোমার প্র্যাকটিস কম হচ্ছে। ফলে তোমার প্র্যাকটিস যত কম হচ্ছে, তোমার নিখুঁত হওয়ার প্রবণতা তত কমছে। কারণ পড়া এক জিনিস এবং উত্তর নিখুঁতভাবে করে আসাটা অন্য জিনিস। তুমি সেখানে রিভিশন এবং প্র্যাকটিস কমে যাচ্ছে, তুমি বেশিরভাগ সময় যেটুকু সময় বই নিয়ে পড়ে আছো সেটা তোমার পড়াশুনো বা স্টাডিতেই দিচ্ছ। ফলে এবার থেকে পুরোপুরি ট্র্যাকটাকে চেঞ্জ করো। তোমার যথেষ্ট পড়াশোনা হয়েছে, তুমি 70% স্কোর করতে পারছো, 70% অ্যারাউন্ড স্কোর করতে পারছো, অর্থাৎ 65 থেকে 70% মধ্যে কোন একটা জায়গায় তোমার যদি স্কোর থাকছে, তোমার এনাফ পড়াশোনা হয়ে গেছে, এটা তুমি বিশ্বাস করে নাও। এইবার তোমাকে যেটা করতে হবে, রিপিটেড টার্মসে প্র্যাকটিস এবং রিভিশন বাড়াতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, বিশেষ করে এমসিকিউ প্র্যাকটিস যত করবে, মক টেস্ট দেবে বা ইত্যাদি, সাবজেক্ট ওয়াইজ তোমার যে ভিত্তির জায়গাগুলোতে দুর্বলতা আছে সেগুলোকে আরো বেশি স্পষ্ট করে খুঁজে পাবে, এবং এই স্পষ্টতা থেকেই তুমি আরো বেশি নিখুঁত হতে পারবে তোমার দুর্বলতার জায়গাগুলোকে পোক্ত করার জন্য। এটাকে তোমাকে কিন্তু করতে হবে। অর্থাৎ চেঞ্জ করো নিজের পড়ার পদ্ধতিটাকে, পড়ার থেকে রিভিশন এবং মক টেস্টের দিকে মুভ করো বেশি। এবং এর থেকেই 3 নম্বর পয়েন্টটাও চলে আসে, সেটা হলো সাধারণ প্রার্থীরা কি পারবে? যে আমরা যদি রিভিশন এবং মক টেস্টের দিকে যাই, তাহলে কি সাধারণ প্রার্থীরা পারবে? অবশ্যই পারবে, এবং এটাকে স্মার্ট স্টাডি বলে, একটু একটু ভেবে চিন্তে করা পড়াশুনো বলে। ধরে নেওয়া হচ্ছে যে তোমার একটা পড়াশুনো আছে, তারপরে তুমি সেটাকে আপগ্রেড করতে চাইছো। চেষ্টা করবে সব সময়, কাট অফ টাট অফ ভুলে যাও, তুমি চেষ্টা করবে যেন তোমার পরীক্ষাটা নিখুঁত হয় এবং সর্বোচ্চ মানসম্পন্ন হয়। ব্যাস এই দুটো জিনিস, নিখুঁত এবং সর্বোচ্চ মানসম্পন্ন যখনই তুমি করবে, যখনই তুমি করতে পারবে, তখনই কিন্তু তোমার ওভারঅল যে প্রিপারেশনটা আছে সেটা ভালো হতে শুরু করবে, সেটা ঠিক হতে শুরু করবে, এবং এইটা তোমাকে কিন্তু অনেক বেশি সাকসেসের কাছাকাছি নিয়ে চলে যাবে। এবং সবশেষে যে কথাটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে যে হতাশ হওয়া, ব্যর্থ হওয়া, হতাশা আসা, অসফল হওয়া, এই সমস্ত যে টার্ম গুলো আছে না, এগুলো অনুভূতি নির্ভর বিষয়। আবেগের মধ্যে এরা সরাসরি ট্রিগার করে এই এই সমস্ত কথাগুলো, এই সমস্ত অভ্যাসগুলো, আমাদের যাপন প্রণালীগুলো। তো তোমাকে চেষ্টা করতে হবে যে যখনই এরকম সিচুয়েশন আসে,
145টা কিন্তু বর্তমানের বাস্তবতা, চিরন্তন সত্য নয়। আবার বলছি, হতে পারে এটা 146 148 হতে পারে, আবার এমনও হতে পারে যেমন WBCS এ হয়েছে, প্রবণতা আমরা দেখেছি, প্রচুর নম্বর উঠে যাওয়ার পরে যে তীরটা আছে যেটা ওপরে শোর করছে উঠছে, সেটা হয়তো নিচের দিকে নিম্নমুখীও হবে। হয়তো যেমনটা তোমরা দেখতে পাবে, এটা এক্সপেক্টেড, যে প্রশ্নের মান তো অনেক সোজা ছিল, সহজ ছিল, মডারেট টু ইজি ছিল। আমরা মিসলেনিয়াসের যে কোয়েশ্চেন দেখেছি, ছেলেমেয়েরা এখন সমস্ত ধরনের পরীক্ষা দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছে, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছে, ফলে তাদের একটা হরাইজন জানা আছে প্রশ্ন সম্পর্কে। তোমাদের এই হরাইজনটাকে এক্সপ্লোর করতে হবে। যখনই তোমরা এই হরাইজনটা, এই দিগন্তে পৌঁছে যাবে, প্রশ্নের বিভিন্ন এমসিকিউ দিগন্তে উত্তর করার কৌশলগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান বাড়বে। শুধু পড়ো না, শুধু পড়ে হবে না, কারণ তুমি যখনই নিখুঁত হতে হবে তখনই তোমার মধ্যে ডেভেলপমেন্টটা আসবে। তো এইটা যখন হরাইজনটা তুমি এক্সপ্লোর করবে, তখনই কিন্তু তোমার মধ্যে ডেভেলপমেন্টটা আসবে। এবং সেই ক্ষেত্রে আজকে যে হাই কাট অফটা না, সেটা যখন কঠিন বা টাফ লেভেলের কোয়েশ্চেন হবে, তখন কিন্তু তোমার পক্ষে ইজি হয়ে যাবে সেল থ্রু করে যাওয়াটা, কারণ তুমি তখন পোক্ত হয়ে গেছো, তুমি তখন নিখুঁত হয়ে গেছো। এই জিনিসটা বুঝতে হবে যে আজকে 145 হচ্ছে মানে পরে সেটা আরো বাড়বে বা এটাই থেকে যাবে, এরকম হয় না, কোথাও হয় না। এটা কমবে, আবার কমে যাবে, কিন্তু তুমি কমার আশায় থেকো না। তোমাকে ভাবতে হবে যে তোমার হাইয়েস্ট নম্বরটা তোমাকে আনতে হবে, তবেই কিন্তু তুমি পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো করে পারবে। এবং মনে রেখো, এই ভিডিওটা আমরা জুলাই মাসের 17 তারিখে এই মুহূর্তে আমরা আমাদের পেজে দিচ্ছি, আমাদের বিভিন্ন যে ইউটিউব চ্যানেলের মধ্যে পোস্ট করছি। এই কথাগুলো তোমাদের আবার মনে পড়বে, কারণ পিএসসি অলরেডি মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু জারি করে দিয়েছে গত বছর, আইডিওর জারি করে দিয়েছে, ক্লার্কশিপের জারি করে দিয়েছে। এই পরীক্ষাগুলি কিন্তু হরাইজনে আছে, হবে সামনের এই সময়ের মধ্যে এই পরীক্ষাগুলোর প্রিলিমস আবার হবে। সুতরাং তুমি কিন্তু এখন পরীক্ষার আবর্তের মধ্যেই আছো, হতাশ হয়ে ছেড়ে টেড়ে দিও না। অলরেডি নোটিশ জারি হয়ে গেছে মানে পরীক্ষা হবেই। সুতরাং একটু দেরি হতে পারে, সেগুলোর বিষয়টা আলাদা, কিন্তু হবে। এখন তুমি যদি হতাশ হয়ে ছেড়ে দাও, এরকম যদি মনে করো যে আর আমার ভবিষ্যতে কিছু করার নেই বা ইত্যাদি, তুমি যতটুকু এগিয়েছিলে 70%, 65% to 70% তোমার প্রিপারেশন হয়ে আছে, সেটাকে আর দুর্বল করে দিও না। এরপরে নিখুঁত হবার দিকে যাও। যখনই তুমি নিখুঁত হবে, প্র্যাকটিস বাড়াবে, তখন তুমি দেখবে পরের বছরের রেজাল্ট কে বলতে পারে তুমি হয়তো চূড়ান্ত সফল হয়ে বেরিয়ে এলে। তোমাদের মধ্যে কেউ হবে, যারা এই ভিডিও শুনছো এখন, এই বিশ্বাসটা রাখো। কারণ যখন বিশ্বাসটা ভেতর থেকে আসে, তখন তুমি কিন্তু সেই প্রদীপটা জ্বালাতে পারো, আস্থার, বিশ্বাসের এবং সাকসেসের, সাফল্যের। ভালো থাকো, লেগে থাকো, জেদে থাকো।